তো আমরা আজকে আমাদের নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনের প্রথম ক্লাস, একটা ম্যাচিং হেডিং সলভ করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি হোয়াইট বোর্ড শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, ওকে, নাইস। তো চলেন আমরা একটু দেখি যে কোয়েশ্চেনটার আসলে বেসিক ইয়াটা কি, যে এই কোয়েশ্চেনটা কিভাবে আসে বা এটা আসলে থিমটা কি। আমরা বলছি কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাচিং হেডিং, হেডিংস। আচ্ছা, তো প্রথম যে ব্যাপারটা, এই কোয়েশ্চেনটা নন সিকোয়েন্সিয়াল। নন সিকোয়েন্সিয়াল মানে কোয়েশ্চেনটা সিরিয়াল মেনটেন করে না। তো যখন সিরিয়াল মেনটেন করে না, সেটা কেমন হইতে পারে আমরা একটু দেখি। তো একটা প্যাসেজের দিকে তাকাই, যে সিরিয়াল যদি মেনটেন না করে তাহলে জিনিসটা কেমন হয়। আপনারা আমার প্যাসেজ দেখতে পাচ্ছেন? অ্যাটিটিউডস টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি আমাদের অ্যাটিটিউড কেমন। আচ্ছা, এই যে এখানে একটা এ লেখা আছে না, এখানে আবার বি লেখা আছে। যদি এটা সিকোয়েন্সিয়াল হইতো, তাহলে প্রথম আনসার যদি এ হইতো, পরের অ্যান্সারটা কি এ এর আগে থাকার চান্স ছিল? না। প্রথম অ্যান্সার যদি এ হয়, তাহলে সেকেন্ড অ্যান্সার ডেফিনেটলি এটা বি এর পর বা সি হইতে পারে, ডি হইতে পারে, বা এর আগে তো হওয়ার চান্স নেই। প্রথম অ্যান্সার যদি বি হয়, তাহলে সেকেন্ড অ্যান্সার হবে সি, ডি অথবা ই, এফ এর পর থেকে। এ হওয়ার কোনো চান্স নেই। বাট যদি নন সিকোয়েন্সিয়াল হয়, প্রথম অ্যান্সারটা হইতে পারে বি, পরের অ্যান্সারটা হইতে পারে জি। আচ্ছা, এই যে এ বি সি ডি, এগুলো এক একটা কি দেখাচ্ছে আমাকে, কি ইন্ডিকেট করতেছে? এটা কি ইন্ডিকেট করে দেখেন তো। ভেরি গুড, এটা এটা প্যারাগ্রাফ না, এটা একটা সেকশন। দেখেন তো, এতে কয়টা প্যারাগ্রাফ আছে? একটা প্যারাগ্রাফ তো আমরা বুঝি, একটা প্যারাগ্রাফ থাকে কয়েকটা সেন্টেন্স নিয়ে, তার পরের প্যারাগ্রাফের সাথে একটা গ্যাপ থাকে। ভেরি গুড, এতে আছে এই যে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ। তার মানে তিনটা প্যারাগ্রাফ মিলে আমি পাচ্ছি আমার সেকশন এ। এই হচ্ছে আমার প্যাসেজের একটা সেকশন, প্যাসেজের একটা অংশ, যেখানে এই সেকশনে আবার তিনটা প্যারাগ্রাফ আছে। এখন দেখেন, এই সেকশন এ তে যা কিছু ডিসকাস করছে, সেকশন এ তে টোটাল যে ডিসকাশন, সেকশন এ তে যা কিছু ডিসকাস করছে, যা কিছু আলোচনা করছে, সেটাকে যদি আমরা এক কথায় সামারাইজ করি, যে সেকশন এ তে যা কিছু বলছে সেটাকে যদি আমরা এক কথায় সামারাইজ করতে পারি, তাহলে সেটা সেকশনের কি হবে? সেটা সেকশনের কি হবে বলেন তো? ভেরি গুড, হেডিং। তাহলে সেকশন এ তে টোটাল যা কিছু ডিসকাশন হয়েছে, যা কিছু ডিসকাস করছে, সেটাকে আমি যদি এক কথায় সামারাইজ করতে পারি, সামারাইজ ইন আ ওয়ার্ড, যদি আমি এক কথায় সামারাইজ করতে পারি, সেটাকে আমরা বলতেছি, সেটাই কি সেকশনের মূল ভাবনা, সেকশনের মূল ভাব অথবা মেইন আইডিয়া না? আর মেইন আইডিয়াকে আমরা কি বলি? মেইন আইডিয়াকে আমরা বলি এই সেকশনের শিরোনাম অথবা টাইটেল। আপনি টাইটেল বলতে পারেন, হেডিং বলতে পারেন, শিরোনাম বলতে পারেন, বিভিন্ন নামে আপনি ডাকতে পারেন। তার মানে একটা সেকশনে যা কিছু ডিসকাস করতেছে, যা কিছু আলোচনা করতেছে, সেটাকে যদি আমরা এক কথায় সামারাইজ করি, তাহলে যে মূল ভাবটা আসে, যে মেইন আইডিয়াটা আসে, সেটাই হচ্ছে সেই সেকশনের হেডিং অথবা টাইটেল। এটা সবাই ক্লিয়ার? আমি জিনিসটা এখানে আবার লিখতেছি, যে প্যাসেজের একটা সেকশনে টোটাল যা কিছু ডিসকাস করা হয়, টোটাল ডিসকাশন, টোটাল আলোচনা, সেটাকে
যদি আমরা এক কথায় সামারাইজ করতে পারি, সামারাইজ ইন আ ওয়ার্ড, সেটাই হচ্ছে সেই প্যাসেজ, সেই সেকশনের মূল ভাব অথবা মেইন আইডিয়া। এবং এই মেইন আইডিয়াটাই হচ্ছে সেই সেকশনের টাইটেল অথবা হেডিং। এটা সবাই ক্লিয়ার তো? একটু কনফার্ম করেন আমাকে, তাহলে আমি পরেরটা যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইজি অ্যাপ্রোচটা কি? যেহেতু সেকশনে যা কিছু বলছে পুরোটা যদি আমি পড়ি, টোটালটা যদি আমি পড়ি, তারপর তাহলে তো আমি মূল ভাবটা এমনিই পেয়ে যাবো, তাই না? বাট আমি যদি টোটালটা পড়তে যাই, আমার কি অনেক সময় লাগবে না? টোটালটা পড়তে গেলে অনেক সময় চলে যাবে, তাই না? পুরো প্যাসেজ আমার পড়তে হবে, পড়তে দেখা যাবে এই একটা পুরোটা এই একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে আমার 20-25 মিনিট শেষ। আমি অ্যান্সার করতে যদি সবগুলা কারেক্টও করি, তাও আমার 20-25 মিনিট শেষ। আমি অ্যান্সার করতে পারলাম 6টা 7টা 8টা, আমার অর্ধেক টেস্ট শেষ। এই হচ্ছে মাথায় প্যানিক, আর শেষ, আর কিছু করতে পারবো না। তাহলে এখানে আমার কিছু স্ট্র্যাটেজি থাকার কথা, যে স্ট্র্যাটেজিতে আমি শর্টে, তাই না? শর্টে না, এটা না লাস্টে অ্যান্সার করা। হ্যাঁ, আমি একটু পরের দিকে অ্যান্সার করবো, বাট একদম লাস্টেও অ্যান্সার করার দরকার নেই, কারণ আপনি খুব ইজিলি অ্যান্সার বের করতে পারবেন যদি আমার স্ট্র্যাটেজি ঠিক থাকে। যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে আমি খুব ইজিলি অ্যান্সার বের করতে পারবো ইনশাল্লাহ। সেটা কি? ফার্স্ট স্ট্র্যাটেজি মনে রাখবেন, কোনো সেকশনের ফার্স্ট 1 to 2 সেন্টেন্সেস, একটা সেকশনের প্রথম 1 থেকে 2 সেন্টেন্সে সেই সেকশনটা যে টপিকে আলোচনা করবে সেই টপিকটাকে ইন্ট্রোডিউস করা হয়। একটা সেকশনের প্রথম 1 থেকে 2 লাইনে সেই সেকশনটা যে টপিকের উপর আলোচনা করবে সেই টপিকটাকে ইন্ট্রোডিউস করা হয়, যে এই টপিকের উপর হচ্ছে এই সেকশনটা আলোচনা করবে, এই টপিকটাই প্রথম 1-2 লাইনের মধ্যে থাকে। এবং এটা থাকে মোটামুটি 60% কেসে, মানে প্রতি 10টার মধ্যে 6টা অ্যান্সার আমি এভাবে পাবো, যে সেকশনের প্রথম 1-2 সেন্টেন্স যদি আমি পড়ি, ভালো মতন বুঝতে পারি যে প্রথম 1-2 সেন্টেন্স কি বলছে, সেখান থেকেই আমি টপিকটা বের করতে পারবো, সেটাই হচ্ছে আমার হেডিংটা বের করতে পারবো। আমি আবার বলি, একটা সেকশনের ফার্স্ট 1 থেকে 2 সেন্টেন্স আমি যদি খুব ভালো করে পড়ে বুঝতে পারি, সেখান থেকেই আমি ওই সেকশনের টপিক এবং হেডিংটা বের করতে পারবো। এটা 60% কেসে। ঠিক আছে? তাহলে প্রথম 1 থেকে 2 সেন্টেন্সে টপিক থাকে, সেটা যদি আমি ভালো করে বুঝি, আমি ওখান থেকে হেডিংটা বের করে ফেলবো খুব সহজে। সেকেন্ড, মাঝে মাঝে আমি হয়তো প্রথম 1-2 সেন্টেন্স পড়ে পুরোপুরি ক্লিয়ার না, কিছু কিছু সেকশনের ক্ষেত্রে এটা হবে, আমি পুরোটা 2 সেন্টেন্স পড়ে পুরোপুরি ক্লিয়ার না। তাহলে কি করব? ওই সেকশনের লাস্টের 1 থেকে 2 সেন্টেন্স আমি একটু পড়বো, লাস্টের 1 থেকে 2 সেন্টেন্স, কারণ শেষের সেন্টেন্সে আবার ওই টপিকের উপর ফিনিশিং দেয়। যে টপিক দিয়ে শুরু করে সেই টপিকের উপর ফিনিশিং দেয় শেষের দিকে। তাহলে লাস্টের 1-2 সেন্টেন্স পড়লে আমি আবার টপিকের ফিনিশিংটা পেয়ে যাইতে পারি। সবসময় পাবো এটা গ্যারান্টি না, বাট পেয়ে যেতে পারি। এটা মোটামুটি দেখা যায় কত, 20% কেস এটা পাওয়া যায়। থার্ড, আমার যদি একটা সেকশনে মাল্টিপল প্যারাগ্রাফ থাকে, একটা সেকশনে যদি মাল্টিপল প্যারাগ্রাফ থাকে, তাহলে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম একটা লাইন অ্যাট লিস্ট পড়বো। ধরেন আমার একটা সেকশন দেখছি, আমাদের আজকে যে সেকশনটা, ওখানে 3টা প্যারাগ্রাফ ছিল। আমি ওই সেকশনে যে প্যারাগ্রাফ গুলো আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 1-2 লাইন পড়ার চেষ্টা করবো, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 1-2 লাইন পড়ার চেষ্টা করবো। সেখান থেকে আমি মোটামুটি 20% কেসে পেয়ে যেতে পারি। আর লাস্ট, যখন স্মল সেকশন থাকে, স্মল সেকশন বলতে সেকশনের সাইজ খুবই ছোট,
যেটা নর্মালি একটা প্যারাগ্রাফে হয়। আপনি কিছু সেকশন পাবেন যেখানে মাত্র একটা প্যারাগ্রাফ থাকে, এবং একটা প্যারাগ্রাফে আপনার আসেই সর্বোচ্চ 2 থেকে 3 সেন্টেন্স, অথবা ম্যাক্সিমাম 4 সেন্টেন্স চান, 4। এমন ছোট্ট সেকশন যে সেখানে আসেই 2 থেকে 4টা সেন্টেন্স, তাহলে প্রথম 1-2 সেন্টেন্স আর শেষের 1-2 সেন্টেন্স তো একই, ওটা কিছু নাই। 2 থেকে 4 সেন্টেন্সে ছোট্ট একটা প্যারাগ্রাফ পাইছেন, সেই প্যারাগ্রাফটা হয়তো আপনাকে ফুল পড়তে হইতে পারে। কারণ যেহেতু সেকশনটাই ছোট, সেটার প্রথম 1-2 সেন্টেন্স আর শেষের 1-2 সেন্টেন্স তো এমনিই চলে আসছে, আপনি এটা পড়লে এমনি পেয়ে গেছেন পুরাটা। ঠিক আছে, ওটা হয়তো আপনাকে ফুল পড়তে হতে পারে। লাস্ট, যদি কোনো কোটেশন মার্ক থাকে, যদি কোনো কোটেশন মার্ক থাকে, কোটেশন মার্ক মানে কেউ একজন একটি ইম্পর্টেন্ট কথা বলছে, এরকম ইনভার্টেড কমা, একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেই কথার মধ্যেও সেই সেকশনের টপিকটা থাকতে পারে। তাহলে আমার 5টা স্ট্র্যাটেজি। সবচেয়ে বেশি ইফেক্টিভ কোনটা? ফার্স্ট 1 থেকে 2 সেন্টেন্স, যেখানের মধ্যে টপিকটা থাকার চান্স হাই, অনেক বেশি, অর্ধেকের বেশি আমি এখানেই পেয়ে যেতে পারি। যদি আমি ফার্স্ট 1-2 লাইন পড়ে ক্লিয়ার না হই, তাহলে শেষের 1-2 লাইন আমি পড়বো, সেখানে আবার টপিকটার উপর ফিনিশিং দেয়। আচ্ছা, যদি একটা সেকশনে মাল্টিপল প্যারাগ্রাফ থাকে, তাহলে প্রত্যেকটা প্যারা থেকে আমি 1-2 লাইন করে পড়বো, প্রত্যেকটা প্যারা থেকে আমি 1 থেকে 2 লাইন করে পড়বো। সেকশন যদি ছোট হয়, স্মল হয়, একটা প্যারাগ্রাফ হয়, অথবা 2 থেকে 4টা সেন্টেন্স হয়, তাহলে আমি হয়তো পুরো সেকশনটা পড়বো, ফুল সেকশনটা, কারণ এটা ছোট সেকশন, এটা তাড়াতাড়ি পড়া যায়, আমি ইজিলি পেয়ে যাব। কোটেশন মার্ক, আমার যদি কোনো একটা ইম্পর্টেন্ট কথা থাকে, কেউ একজন ইম্পর্টেন্ট কথা বলছে, সেখানে আমার অ্যান্সার থাকতে পারে, সেখান থেকে আমি পেয়ে যাব। তাহলে 5টা স্ট্র্যাটেজি আমরা ক্লিয়ার হয়েছি। আমার কি 5টা স্ট্র্যাটেজি ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার তাহলে আমরা যাই, যে আমি তাহলে এখন করবো টেস্ট, যখন সলভ করবো তখন আমি সবার আগে কি করব? সবার আগে লিস্ট, লিস্ট অফ হেডিংস, এটা আমি পড়বো। নাম্বার 1, রিড দ্য লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস, আমার যে সম্ভাব্য হেডিং, এক একটা সেকশনের হেডিং হইতে পারে এমন কিছু হেডিং এর আমার লিস্ট দিছে না, একটা লিস্টের মধ্যে অনেকগুলো হেডিং আছে, যেগুলো এক একটা সেকশনের সাথে আমাকে ম্যাচ করতে হবে। সেই হেডিং গুলো আমি একবার পড়ে ফেলবো, লিস্ট থেকে প্রত্যেকটা হেডিং আমি একবার করে পড়বো, এবং সেই হেডিং থেকে কিওয়ার্ড আমি শর্ট লিস্ট করব। কিওয়ার্ড আমি শর্ট লিস্ট করব, এটা ইম্পর্টেন্ট। তার মানে আমি যে হেডিং গুলো আছে, হেডিং গুলো পড়ে সেখানকার কিছু কিওয়ার্ড আমি আন্ডারলাইন করে রাখবো, কারণ এই কিওয়ার্ড গুলা আমি যখন ওই সেকশন পড়তেছি, সেকশনের প্রথম লাইন, সেকেন্ড লাইন, শেষের লাইন, অথবা ছোট সেকশনটা পুরাটা, তখন আমি ওইটার সাথে আমি ম্যাচ করতে পারবো, যে আমি যে ওই কিওয়ার্ড পড়ছিলাম দুইটা, ওইটাই তো এখানে এক্সপ্লেইন করছে। কারণ আমরা কি জানি, হেডিং হচ্ছে ছোট, হেডিংটা ছোট, আমরা হেডিংটা পুরো সেকশনের সামারি। তাহলে এই হেডিং এর মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোকে এক্সপ্লেইন করছে পুরো সেকশনে। তো সেকশনটা যখন আমি পড়তেছি, আমি কিন্তু এই কিওয়ার্ড গুলার ব্যাখ্যা পাচ্ছি, এক্সপ্লেনেশন পাচ্ছি ওখানে। ওটা পড়লে আমার মাথায় নক করবে, আরে আমি তো এই কিওয়ার্ড এটার সাথে ম্যাচ করে। আমি এখানে চলে আসি, তো দেখি এই দেখছো, দুইটা ক্রস চেক করে দেখছি ম্যাচ করছে। তাহলে আমার কাজ হচ্ছে লিস্ট অফ হেডিংটা পড়া, লিস্ট অফ হেডিং এর প্রত্যেকটা হেডিং এর কিওয়ার্ড গুলোকে শর্ট লিস্ট করা। তারপর আমি কি করব? এরপর আমি যাব প্যাসেজে, রিড প্যাসেজ সেকশনস ওয়ান বাই ওয়ান, আমি একটা একটা করে সেকশন পড়বো, প্যাসেজ সেকশনস ওয়ান বাই ওয়ান, একটা একটা করে একটা সেকশন পড়বো, সেটা আমি কি করব, সাথে সাথে একটা সেকশন পড়ার সাথে সাথে আমি এটাকে ম্যাচ করব, যে ভাই দেখি তো এটার সাথে লিস্টের কোন হেডিংটা ম্যাচ করে। আমি যে সেকশনটা পড়লাম, এইটার সাথে এই লিস্টের কোন ইয়েটা ম্যাচ করে, কোন হেডিংটার সাথে, কোন হেডিং এর কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, একেবারে ব্যাস। কারণ আমরা তো জানি যে হেডিং হচ্ছে এটা সামারি, একটা সেকশনের সামারি হচ্ছে হেডিং। তাহলে এই সেকশনের মূল ভাবটা কোন হেডিং এর সাথে ম্যাচ করতেছে, সেটাই আমি ম্যাচ করে ফেলবো।
ওখান থেকে আমি অ্যান্সার করতে পারবো। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। ক্লিয়ার? সবার আগে লিস্ট অফ হেডিং পড়লাম, সেখান থেকে কিওয়ার্ড গুলোকে শর্ট লিস্ট করলাম। তারপর আমি প্যাসেজের একটা সেকশন পড়বো, সেটা আমি হেডিং এর সাথে ম্যাচ করে, যে কোন হেডিংটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করতেছে সেটা আমি অ্যান্সার করে ফেলবো। ক্লিয়ার? তাহলে আমি সলভ করতে যাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটু সলভ করতে যাই। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার আগে কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন দেয় কিন্তু, রিডিং প্যাসেজ 3 হ্যাজ 6 সেকশনস। রিডিং প্যাসেজ 3 তে 6টা সেকশন আছে, এ থেকে এফ। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন। প্রত্যেকটা সেকশনের জন্য আমরা একটা কারেক্ট হেডিং চুজ করব ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। এই নিচে আমাদের লিস্ট অফ হেডিংস আছে। রাইট দ্য কারেক্ট নাম্বার 1 থেকে 8। এই হেডিং গুলা যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমরা পরীক্ষার খাতে অ্যান্সার করব। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। তো লিস্ট অফ হেডিংস একটু দেখি তো, কি কি আছে আমার হেডিং এক একটা। প্রথমটা কি বলছে? অ্যান ইনক্রিজিং divergence of attitudes towards AI. Increasing divergence of attitudes towards AI. এআই এর প্রতি আমাদের যে অ্যাটিটিউড সেটা কেমন? সেটা ডাইভার্জেন্ট। আচ্ছা, ডাইভার্জ আর কনভার্জ আপনারা সবাই বুঝেন? আপনাদের তো মনে হয় স্কুলে ইয়ে ছিল, সাধারণ বিজ্ঞান ছিল, জেনারেল সায়েন্স। লেন্স পড়ছেন? লেন্স, কাঁচের লেন্স। মানে কখনো, ওই যে আমাদের জেনারেল সায়েন্স বইতে ছিল যে একটা লেন্স, লেন্স এরকম হয় না, মাঝখান দিয়ে একটা ইয়া থাকে, ডানে বামে একটু ইয়া, একটা আলোক রশ্মি, আলোক রশ্মি না রশ্মি বলে, এখানে পড়ছে, সেটা এভাবে ছড়ায় গেছে। আলোক রশ্মি এভাবে ছড়ায় গেছে, দেখছেন কখনো? উত্তল অবতল লেন্স, আচ্ছা। ধরেন একটা আলোক রশ্মি যখন পড়ছে, সেটা এটার মাঝখান দিয়ে সেভাবে ছড়ায় গেছে। এই জিনিসটাকে কি বলে জানেন? এই জিনিসটাকেই বলে ডাইভারজেন্স। ডাইভার্জ করছে জিনিসটা, অল্প মানে ছড়ায় গেছে জিনিসটা, অনেক ডিফারেন্ট হয়ে গেছে। এটা এক এক রয় নেই, সেটা ডিফারেন্ট হয়ে গেছে, সেটা অনেক বহুরূপী, বহুদিকে গেছে, বহুমাত্রিক। ডিফারেন্ট, ডিফারেন্স বা ডাইভারজেন্স, সহজ বলতে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ভিন্ন ভিন্ন। এই যে এক একটা ভিন্ন ভিন্ন দিকে গেছে। ডাইভারজেন্স মানেও এটা, মানে এই বিষয়ে এক একরকম অ্যাটিটিউড না, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম। এআই এর প্রতি এক একজনের অ্যাটিটিউড এক এক রকম, একটা সিমিলার অ্যাটিটিউড না, অনেক ডিফারেন্ট অ্যাটিটিউড। প্রত্যেকে প্রত্যেকের অ্যাটিটিউড নিয়ে আসে, ওগুলা সিমিলার না, সবার অ্যাটিটিউডটা সেম না, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম। এবং সেই অ্যাটিটিউডটা ক্রমাগত মানে এটা বাড়তেছে, আরো আরো ডাইভার্জ হচ্ছে, আরো ডিফারেন্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এআই এর প্রতি আমাদের অ্যাটিটিউড আরো বেশি বাড়তেছে, আরো ডিফারেন্স হচ্ছে, আরো ডাইভার্জেন্স হচ্ছে। আচ্ছা, reasons why we have more faith in human judgment than in AI. Reasons why we have more faith in human judgment than in AI. এআই এর চেয়ে মানুষের জাজমেন্টে আমরা কেন বেশি বিশ্বাস পাই? এআই এর চেয়ে হিউম্যান জাজমেন্টের উপর, মানুষের উপর আমরা কেন বেশি ফেইথ পাই, বেশি ভরসা পাই? ঠিক আছে। আচ্ছা, থার্ড, দ্য সুপেরিয়রিটি। সুপেরিয়র, সুপেরিয়র মানে কি? বেটার, ভালো। দ্য সুপেরিয়রিটি অফ এআই প্রজেকশনস। প্রজেকশনস মানে বুঝেন? সুপেরিয়র মানে তো বুঝছে যে সে আমার চেয়ে সুপেরিয়র, সে আমার চেয়ে ভালো, বেটার।
প্রজেকশন মানে কি? প্রজেকশনস। কেউ একজন বলেন। প্রজেকশন, রিফ্লেকশন মানে প্রতিফলন। প্রজেকশন মানে কি? আচ্ছা, প্রজেকশন মানে বলি, ধরেন আমি আপনাকে বললাম, ভাই আপনি, ধরেন 3 মাস পর 2 মাস পর আপনি আইএলটিএস এর এক্সাম দিবেন। আপনি কত পাবেন? আপনি আমাকে বললেন যে ভাই আমি 7 পাবো ইনশাল্লাহ। এই যে আপনি 7 পাবেন বলছেন, এটা আপনার কি? 2 মাস পর আপনি 7 পাবেন বলছেন, এটা আপনার কি? ভেরি গুড, অনুমান, ধারণা, প্রেডিকশন। ভেরি গুড, এটা একটা প্রেডিকশন। আপনি প্রেডিক্ট করতেছেন, আপনি ধারণা করতেছেন যে আপনি 2 মাস পর 7 পাবেন। এটাই, এইটার সিনোনিম হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে প্রেডিকশন। প্রজেকশন মানে হচ্ছে প্রেডিকশন, অনুমান করা, ধারণা করা। তো বলছে দ্য সুপেরিয়রিটি অফ এআই প্রজেকশনস ওভার দোজ মেড বাই হিউম্যানস। সুপেরিয়রিটি অফ এআই প্রজেকশনস ওভার দোজ মেড বাই হিউম্যানস। আমরা মানুষেরা কিছু প্রেডিকশন করি, এআইও কিছু প্রেডিকশন করে। এআই এর প্রেডিকশন আমাদের চেয়ে সুপেরিয়র। আমরা প্রেডিক্ট করি যেটা হবে, এআইও প্রেডিক্ট করে যে এটা হবে। এআই এর প্রজেকশন অথবা প্রেডিকশন আমাদের চেয়ে সুপেরিয়র, আমাদের চেয়ে বেটার। আচ্ছা, দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস। একটা প্রসেস যার মাধ্যমে এআই আমাদেরকে ভালো ডিসিশন নিতে সাহায্য করবে। The advantages of involving users in AI processes. Advantages of involving users in AI processes. এআই প্রসেসে ইউজারদেরকে যদি ইনভলভ করা হয় তাহলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এআই যেভাবে কাজ করে, এআই এর যে প্রসেস আছে, সেই প্রসেসে যদি ইউজারদেরকে ইনভলভ করা হয় তাহলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আচ্ছা, এআই এর ইউজার কারা বলেন তো? এআই ইউজ করে কারা? আমরা মানুষেরা। ভেরি গুড, আমরা মানুষেরা। তাহলে হয়তো আমাদেরকে ইনভলভ করার কোনো কথা বলবে, যে আমাদেরকে যদি ইনভলভ করা যায়, আমাদেরকে যদি এটার সাথে জড়ানো যায় তাহলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ এন এআই ইনোভেশন। একটা এআই ইনোভেশনের ব্যাপারে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট। ট্রাস্ট মানে বিশ্বাস, ডিস্ট্রাস্ট মানে কি? অবিশ্বাস। ভেরি গুড। তাহলে একটা এআই ইনোভেশনের ব্যাপারে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট হয়েছিল। ওয়াইড স্প্রেড মানে যেটা ব্যাপক হারে ছড়ায় পড়ছে, সেটা অনেক মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে ব্যাপক হারে অবিশ্বাস ছড়ায় পড়ছিল। মানুষ আর আস্থা পাচ্ছিল না। একটা এআই ইনোভেশনের উপর মানুষ আস্থা হারায় ফেলছে, অবিশ্বাস জন্ম নিছে। আচ্ছা, এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস। হাউ এআই ফাংশনস, এআই কিভাবে কাজ করে সে ব্যাপারে ওপেনলি যদি, মানে জিনিসটা যদি ওপেন করা যায়, জিনিসটাকে যদি খোলাখুলি উন্মুক্তভাবে আলোচনা করা যায়, এআই কিভাবে কাজ করে জিনিসটাকে যদি ওপেন করে দেওয়া যায় তাহলে ভালো হয়। এটা ওপেন করাটাকে এনকারেজ করতেছে। আর সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, একটা এআই অ্যাপ্লিকেশন যেটা খুব বিস্ময়করভাবে সফল হয়েছে। সফল হওয়ার কথা ছিল না, বাট সফল হয়ে গেছে। আচ্ছা, এই যে কিওয়ার্ড গুলো দাগাই ফেলছি, আমার মাথায় একটু আছে না? মাথাতে একটু আছে। এবার আমি কি করবো, একটা সেকশন আমি পড়ি। আচ্ছা, এই সেকশনে কয়টা প্যারাগ্রাফ বলেন? 3টে প্যারাগ্রাফ। ভেরি গুড। একটা, দুইটা, তিনটা। তো আমি যদি এটাকে এখন অ্যান্সার করতে চাই, তাহলে আমার যেহেতু মাল্টিপল প্যারাগ্রাফ, তাহলে আমার কাজ কি হবে?
ভেরি গুড। আমরা প্রথম লাইন করে পড়বো এক একটা প্যারাগ্রাফে, ঠিক আছে? দেখি কোনটার সাথে আমরা মিল পাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যান অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার। কি বলতেছে? এআই ক্যান অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার। এআই অলরেডি ফিউচারকে প্রেডিক্ট করতে পারে। আচ্ছা। মেনি ডিসিশনস ইন আওয়ার লাইফস রিকোয়ার আ গুড ফোরকাস্ট। আমাদের জীবনে অনেক ডিসিশন নেওয়ার সময় একটা ভালো ফোরকাস্টের দরকার পড়ে। ফোরকাস্ট মানে কি? ওয়েদার ফোরকাস্ট হচ্ছে আবহাওয়া পূর্বাভাস। পূর্বাভাস। খেয়াল করেন। তার মানে কি ঘটবে ফিউচারে, কি ঘটবে সেটা আগে থেকে আভাস দেওয়া। সেটা আগে থেকে আভাস, আগাম বার্তা। ভেরি গুড। ভরসা, হ্যাঁ। আগাম বার্তা। যে আমাদের লাইফে অনেক ডিসিশন নেওয়ার সময় একটা ভালো ফোরকাস্ট করার দরকার পড়ে, যে ভাই আমি যদি এটা করি, এই ডিসিশনটা নেই, তাহলে কি হবে, সেই ফোরকাস্ট করার দরকার পড়ে। অ্যান্ড এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার অ্যাট ফোরকাস্টিং দ্যান উই আর। এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার অ্যাট ফোরকাস্টিং দ্যান উই আর। এআই ফোরকাস্টিং মানে ফোরকাস্ট করার সময় আমাদের চেয়ে সব সময়ই ভালো। এটা দেখেন, এআই ক্যান অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার। এআই ফিউচারকে প্রেডিক্ট করতে পারে। আমাদের লাইফে অনেক ডিসিশন নেওয়ার সময় একটা ভালো ফোরকাস্ট দরকার পড়ে। আর এআই অলমোস্ট সব সময় আমাদের চেয়ে বেটার ফোরকাস্ট করে। আমরাও ফোরকাস্ট করি যে ভাই এটা হইলে এটা হবে, এআই আমাদের চেয়ে বেটার ফোরকাস্ট করে। তাহলে কি? একজন অ্যান্সার দিয়ে ফেলছেন, মাশাল্লাহ, ভেরি গুড। ভেরি গুড। দেখেন, এই যে প্রেডিকশন, এই যে ফোরকাস্ট, এই সব কিছু কি প্রজেকশন বোঝাচ্ছে না? এবং কি বলছে? যে এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার অ্যাট ফোরকাস্টিং দ্যান উই আর। সুপেরিয়রিটি অফ এআই প্রজেকশনস ওভার দোজ মেড বাই হিউম্যানস। আমরাও প্রজেকশন করি, প্রেডিকশন করি, এআইও করে। এআই এর প্রেডিকশন আমাদের চেয়ে সুপেরিয়র, আমাদের চেয়ে বেটার, আমাদের চেয়ে বেটার। এআই আমাদের চেয়ে ভালো ফোরকাস্টিং করে। আমি হুবহু কিওয়ার্ড ম্যাচ পাইছি। দেখেন, পুরোটা জুড়ে খালি এই প্রেডিকশন নিয়েই আছে, যে এআই প্রেডিকশনস, এই যা আছে সব খালি এই প্রেডিকশন টেডিকশন নিয়ে কথাবার্তা বলছে। ব্যাস, তাহলে আমি একটা অ্যান্সার, দেখেন জাস্ট 2-3 লাইন পরে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা। ঠিক আছে, তাহলে এখন প্রথমটা পাইলাম। এখন আমরা সেকশন বি তে যাই। একটা পেয়ে গেছি, এটা হচ্ছে 3। এ হচ্ছে 3। তা আমি এখানে এ লিখে রাখি, যেহেতু ওখানে লেখাটা কঠিন। আমরা কোয়েশ্চেনে কি করব? এই যে ধরেন, এটা হচ্ছে 27, সেকশন এ। সেকশন এতে আমরা অ্যান্সার দিব 3। আচ্ছা। বাট এখানে জাস্ট বোঝার জন্য আমরা লিখে রাখতেছি। আচ্ছা, আমি একটু, এটা তো এখন অনেক বড়। আমি একটুকে একটু মুছে দিই। একটা মিনিট, আমাকে জাস্ট একটা মিনিট টাইম দেবেন। আচ্ছা, আসেন তাহলে আমরা একটু পরেরটা দেখি। টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অঙ্কোলজি। অঙ্কোলজি মানে কি, কে বলতে পারেন? অঙ্কোলজি কি জিনিস? না না, আপনি মানে পরীক্ষার অ্যান্সারে লিখবেন হচ্ছে যে 3। পরীক্ষার কোয়েশ্চেন তো 27 নাম্বার, 27 নাম্বার হচ্ছে গিয়ে সেকশনে, সেটার অ্যান্সার হচ্ছে 3।
খাতার মধ্যে আপনি থ্রি লেখেন, হ্যাঁ, এর পাশে থ্রি লেখেন, এ থ্রি, সেকশন এ হচ্ছে থ্রি, এটা লেখেন খাতায়। আচ্ছা, অঙ্কোলজি কি জিনিস? ক্যান্সার, ক্যান্সার নিয়ে মেডিকেলের যে ব্রাঞ্চ, ভেরি গুড, ক্যান্সার নিয়ে স্টাডি, হ্যাঁ রাইট, হ্যাঁ, ক্যান্সার নিয়ে যে স্টাডি, মেডিকেলের যে যে ডিপার্টমেন্ট ক্যান্সার নিয়ে পড়াশোনা করে, রিসার্চ করে, সেটা হচ্ছে অঙ্কোলজি। তো বলছে অঙ্কোলজির জন্য ওয়াটসনের কেসটা চিন্তা করেন, ওয়ান অফ টেকনোলজি জায়ান্ট আইবিএমস সুপার কম্পিউটার প্রোগ্রামস। এই ওয়াটসন কি? ওয়াটসন হচ্ছে একটা সুপার কম্পিউটার প্রোগ্রাম। Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. তারা এই প্রোগ্রামটাকে, এই যে সফটওয়্যারটাকে ক্যান্সার ডক্টরদের কাছে প্রমোট করতে গেছিল, সেটা একটা পিআর ডিজাস্টার। পিআর মানে পাবলিক রিলেশনশিপ, পাবলিক রিলেশনশিপ, যে জিনিসটার মাধ্যমে একটা কোম্পানির সাথে পাবলিকের সম্পর্ক ভালো হয়, পাবলিক রিলেশনশিপ। রিলেশনশিপ তো ভালো হয়নি, উল্টে ডিজাস্টার ঘটছে, একটা বিপর্যয় ঘটে গেছে, তার মানে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। তাহলে প্রথম দুই লাইন পড়লাম, এবার আরেকটা প্যারা আছে এখানে। On the other hand, if Watson generated a recommendation that contradicted the expert's opinion, ওয়াটসন যদি এমন কোনো রেকমেন্ডেশন দিত যেটা এক্সপার্টের ওপিনিয়নকে কন্ট্রাডিক্ট করতো, এক্সপার্টের ওপিনিয়নের সাথে সাংঘর্ষিক হতো, doctors would typically conclude that Watson wasn't competent. ডক্টররা এটাই ধরে নিত যে ভাই, এই ওয়াটসন সফটওয়্যারটা কাজের না, কম্পিটেন্ট না, এটা কাজ করতেছে না, জিনিসটা বরবাদ। তার মানে কি? তারা একটা সুপার কম্পিউটার প্রোগ্রাম বানাইছে, সেটা ডক্টরদের কাছে প্রমোট করতে গেছে, সেটা পাবলিক রিলেশনশিপ ডিজাস্টার ঘটায় ফেলছে। ডক্টররা বলছে ওয়াটসন, এই সফটওয়্যারটা, এই যে জিনিসটা বানাইছেন আপনারা, এটা কম্পিটেন্ট না, এটা কাজের না, এটা একটা খুবই আকাজের সফটওয়্যার বানাইছেন। তাহলে এটা কি? এই যে ওয়াটসন, এটা কি? এটা কিসের সাথে আমরা মিল পাই? এটা একটা এআই অ্যাপ্লিকেশন হইতে পারে, তাই না? অথবা একটা এআই ইনোভেশন হইতে পারে। আচ্ছা, যে সিচুয়েশন আমরা দেখতেছি, এটা কি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, নাকি এটা এমন একটা ইনোভেশন যেটার ব্যাপারে মানুষ ডিস্ট্রাস্ট ছড়ায় পড়ছে, যেহেতু পাবলিক রিলেশনশিপ ডিজাস্টার ঘটাইছে? রিলেশনশিপ ডিজাস্টার ঘটাইছে, তার মানে ভেরি গুড, দেখছেন কাছাকাছি দুইটা আছে, যেটা তো একটা এআই অ্যাপ্লিকেশন অথবা ইনোভেশন, এটা ট্রু। বাট এটা কি সফল? না, এটা সফল না, এটা একটা ব্যর্থ ফেইলিয়ার, যেটা মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলছে, এটা ডিস্ট্রাস্ট ছড়াইছে, এটা ডিস্ট্রাস্ট ছড়াইছে। তাহলে আমরা পাচ্ছি যে এই ইনোভেশনের ব্যাপারে আসলে মানুষের ব্যাপক হারে অবিশ্বাস ছড়াইছে। দেখছেন এখানেও সেম, দুইটা প্যারাগ্রাফে আমরা দুই লাইন করে পড়ছি, আমরা পাই গেছি জিনিসটা। এবার পরেরটায় দেখি, সি তে কি বলে। সি তে কি বলে? This is just one example of people's lack of confidence in AI and their reluctance to accept what AI has to offer. বলতেছে এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ পিপলস ল্যাক অফ কনফিডেন্স ইন এআই। মানুষ কেন এআই এর উপর কনফিডেন্স পায় না, ভরসা পায় না, এবং দেয়ার রিলাক্টেন্স টু অ্যাকসেপ্ট হোয়াট এআই হ্যাজ টু অফার। এআই আমাদেরকে কি অফার করতে চায় সেটা মানুষ গ্রহণ করতে চায় না, মানুষের গ্রহণ করতে অনীহা, রিলাক্টেন্স। এআই আমাদেরকে যা দিতে পারে সেটা অ্যাকসেপ্ট করতে, আমরা সেটা অ্যাকসেপ্ট করতে চাই না, আমরা রিলাক্টেন্ট, আমাদের অনীহা, আমাদের ভাল লাগে না। তাহলে মানুষ এআই এর উপর কনফিডেন্স পাচ্ছে না, ভরসা পাচ্ছে না, আবার এআই এর জিনিসপাতি তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। ট্রাস্ট ইন আদার পিপল, অন্য মানুষের উপর আমরা কিভাবে বিশ্বাস পাই, ভরসা করি, is often based on our understanding
of how others think and having experience of their reliability. আমরা অন্য মানুষকে কিভাবে বিশ্বাস করি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ আদার্স থিঙ্ক, যে তারা কিভাবে চিন্তা করতেছে সেটা আমরা দেখি। যে একটা সিচুয়েশন ঘটছে, দেশের মধ্যে একটা এটা ঘটছে, ওই লোকটা কিভাবে চিন্তা করে, সে যেভাবে চিন্তা করে তাকে আমি চিনতে পারি। হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ দের রিলায়েবিলিটি, এই লোকটার উপর কি আমি রিলাই করতে পারি, তার উপর কি আমি নির্ভর করতে পারি, সে কি নির্ভরযোগ্য, সেটা তার সাথে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি জানতে পারি, এভাবে তাকে আমি ট্রাস্ট করি। তাহলে একটা মানুষকে আমি, সে কিভাবে চিন্তা করে সেটা আমি বুঝি, তার সাথে সে কি রিলায়েবল কিনা, নির্ভরযোগ্য কিনা, সেটা আমি এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানতে পারি, এভাবে তাকে আমি ট্রাস্ট করি। বাট সেই একই মানুষ আমরা এআই এর উপর কনফিডেন্স পাই না। ভেরি গুড। রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট দ্যান ইন এআই। আমরা কেন হিউম্যান জাজমেন্টের উপর বেশি বিশ্বাস পাই, বেশি ভরসা করতে পারি এআই এর চেয়ে। আমরা এআই এর জাজমেন্টে ফেইথ রাখতে পারি না, আমাদের ল্যাক অফ কনফিডেন্স ইন এআই। ওর এআই এর উপর আমরা কনফিডেন্স পাই না, ফেইথ পাই না, ল্যাক অফ কনফিডেন্স। আবার মোর ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট, ট্রাস্ট ইন আদার পিপল। মোর ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট, তার কিভাবে, তার জাজমেন্টের উপর, যে সে কিভাবে জাজ করে, সে কিভাবে চিন্তা করে, সে কি রিলায়েবল নাকি না, সেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে টু। সি, সি হচ্ছে টু। এবার ডি দেখি। ফিলিংস অ্যাবাউট এআই রান ডিপ। এআই এর ব্যাপারে আমাদের ফিলিংস গুলো অনেক ডিপ রান করে, আমাদের ফিলিংস। This suggests people use relevant evidence about AI in a biased manner. মানুষ এআই এর ব্যাপারে যেসব এভিডেন্স পায় সেটা একটু বায়াসড ভাবে ব্যবহার করে, টু সাপোর্ট দেয়ার এক্সিস্টিং অ্যাটিটিউডস। মানুষের ভিতরে যে অ্যাটিটিউড আছে, অলরেডি যে অ্যাটিটিউডটা আছে, সেটাকে সাপোর্ট করার জন্য তারা এআই এর ব্যাপারে বায়াসড ভাবে এভিডেন্স ইউজ করে। এআই এর ব্যাপারে আমাদের ফিলিংস অনেক ডিপ, এবং আমরা এআই এর ব্যাপারে অনেক বায়াসড ভাবে নিজেদের অ্যাটিটিউড গুলাকে সাপোর্ট করি। ভেরি গুড। অ্যান ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই। মানুষ যদি প্রত্যেকে তার নিজের অ্যাটিটিউডকে সাপোর্ট করার জন্য এআই এর ব্যাপারে ইয়া করে, বায়াস থাকে, তাহলে এই অ্যাটিটিউডটা সিমিলার না, অ্যাটিটিউডটা ডিফারেন্ট। ভেরি গুড। তাহলে ডি পাচ্ছি আমরা 1। আচ্ছা, সুন্দর। And আমরা না খুবই স্মার্ট কাজ করতেছি, আমরা জাস্ট সিম্পলি যতটুকু পড়তে হবে ততটুকুই আমরা পড়তেছি, পড়ে আমরা আমাদের অ্যান্সারটাকে পিন পয়েন্ট করতেছি, যে অ্যান্সারটা কি হইতে পারে সেটা আমরা বের করে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখি আমরা পরেরটা কি বলে। ফরচুনেটলি উই অলরেডি হ্যাভ সাম আইডিয়াস, আমাদের কিছু আইডিয়া আছে, অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ইন এআই। হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ইন এআই, এআই এর উপর আমরা কিভাবে ট্রাস্ট বাড়াবো, মানুষের ট্রাস্ট আমরা কিভাবে বাড়াতে পারি, সেই ব্যাপারে আমাদের কিছু আইডিয়া আছে। আচ্ছা, সিম্পলি হ্যাভিং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ এআই। আমাদের যদি এআই এর সাথে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ পিপলস ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য টেকনোলজি। আমরা যদি আগে থেকে এআই এর সাথে কিছু এক্সপিরিয়েন্স থাকে, যদি আমরা এআই ইউজ করি, তাহলে এআই এর ব্যাপারে আমাদের ওপিনিয়ন ইমপ্রুভ করবে। অ্যানাদার সলিউশন মে বি টু রিভিল মোর অ্যাবাউট দি অ্যালগোরিদমস হুইচ এআই ইউজেস। কি বলতেছে, আরেকটা সলিউশন হতে পারে যে এআই যেসব অ্যালগোরিদম ব্যবহার করে, অ্যালগোরিদম মানে ধরেন আমরা প্রোগ্রামিং শুনছি না, যে কম্পিউটার প্রোগ্রামিং করে, কোডিং করে, তো যেসব প্রোগ্রামিং আছে, কোডিং আছে, এইগুলা সব মিলে অ্যালগোরিদম। আমি জিনিসটা আসলে টেকনিক্যাল শব্দ, তো অ্যালগোরিদম মানে যেভাবে কাজ করে আর কি, যেসব প্রোগ্রামিং কোড ইউজ করে এআই কাজ করে। তো বলছে সলিউশন মে বি টু রিভিল মোর অ্যাবাউট দি অ্যালগোরিদমস হুইচ এআই ইউজেস। এআই যেসব অ্যালগোরিদম ব্যবহার করে, সেটা যদি রিভিল করা যায়,
সেটা যদি আরো বেশি প্রকাশ করা যায়, রিভিল করা মানে প্রকাশ করা, এআই কিসব যেসব অ্যালগোরিদম ব্যবহার করে কাজ করে সেটা যদি আমরা রিভিল করতে পারি, আমরা প্রকাশ করতে পারি, তাহলে মানুষের কি হবে? এআই এর ব্যাপারে ট্রাস্ট ইমপ্রুভ করবে। ভেরি গুড, রিভিল মোর, আরো বেশি প্রকাশ করা। কিভাবে? অ্যাবাউট দি অ্যালগোরিদমস হুইচ এআই ইউজেস, এআই যেসব অ্যালগোরিদম ব্যবহার করে কাজ করে সেটাকে যদি আমরা রিভিল করতে পারি, আরো ওপেন করতে পারি, উন্মুক্ত করতে পারি, প্রকাশিত করতে পারি। ভেরি গুড। এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এআই যেসব অ্যালগোরিদম ব্যবহার করে সেটা যদি আমরা রিভিল করতে পারি, আরো ওপেন করতে পারি, তাহলে এআই এর উপর আমাদের ট্রাস্ট ইমপ্রুভ করবে, আমাদের ট্রাস্ট ইমপ্রুভ করবে। সুন্দর সুন্দর। আচ্ছা, লাস্ট একটা। রিসার্চ সাজেস্টস, আমাদের রিসার্চ বলে, দ্যাট অ্যালাউইং পিপল সাম কন্ট্রোল, allowing people some control over AI decision making could also improve trust and enable AI to learn from human experience. Allowing people some control, মানুষকে যদি কিছুটা কন্ট্রোল দেওয়া হয়, ওভার এআই ডিসিশন মেকিং, এআই যেভাবে ডিসিশন নিচ্ছে তার উপর যদি মানুষকে কিছুটা কন্ট্রোল দেওয়া হয়, কুড অলসো ইমপ্রুভ ট্রাস্ট, এখান থেকেও মানুষের ট্রাস্ট বাড়বে। অ্যান্ড এনেবল এআই, এআই কে সক্ষম করবে টু লার্ন ফ্রম হিউম্যান এক্সপিরিয়েন্স, মানুষের অভিজ্ঞতা থেকে এআই কেও শিখতে সক্ষম করবে। উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ট্রিকেট ইনার ওয়ার্কিংস অফ এআই সিস্টেমস, এআই কিভাবে কাজ করে সেটা সূক্ষ্ম জিনিসগুলোর ব্যাপারে আমাদের এত কিছু বোঝার দরকার নেই। বাট ইফ পিপল আর গিভেন আ ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি, ইফ পিপল আর গিভেন আ ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি, মানুষকে যদি কিছুটা দায়িত্ব দেওয়া হয়, ফর হাউ দে আর ইমপ্লিমেন্টেড, হাউ দে মানে এআই সিস্টেমগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটার ব্যাপারে যদি মানুষকে কিছুটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়, দে উইল বি মোর উইলিং টু অ্যাকসেপ্ট এআই ইনটু দেয়ার লাইফস। কি বলছে? মানুষকে যদি কিছুটা কন্ট্রোল দেওয়া হয় যে এআই কিভাবে কাজ করে, তাহলে মানুষের ট্রাস্ট বাড়বে। মানুষ এত কিছু বোঝার দরকার নেই, এআই কেমনে কাজ করে বোঝার দরকার নেই। জাস্ট মানুষকে আপনি কিছু দায়িত্ব দেন, কিছু রেসপন্সিবিলিটি দেন, সে দেখবে যে এআই কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এইভাবে সে হচ্ছে নিজেই এআই কে তার লাইফে ওয়েলকাম করতে ইচ্ছুক হবে। মানুষ নিজেই তাদের লাইফে এআই কে অ্যাকসেপ্ট করবে। কি দিচ্ছেন? কোনটা দিচ্ছেন? হাই হাই। এই সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ, কোনো এআই অ্যাপ্লিকেশনের নাম নিছে এখানে? কোনো এআই অ্যাপ্লিকেশন? ফোর, দ্য প্রসেস বাই উইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস, এআই আমাদেরকে ভালো ডিসিশন নিতে সাহায্য করতেছে? একটু দেখেন তো। একজন ভালো বলছেন, দি অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস, খেয়াল করেন, এই যে আমাদেরকে কিছু কন্ট্রোল দিচ্ছে, খেয়াল করেন আমাদের কিছু কন্ট্রোল দিচ্ছে, আমাদের কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছে এআই এর উপর, এআই কিভাবে কাজ করবে তার উপর আমাকে কিছুটা কন্ট্রোল দিচ্ছে, আমাকে কিছুটা রেসপন্সিবিলিটি দিচ্ছে। অ্যালাউইং পিপল সাব কন্ট্রোল, আমাদেরকে এআই এর উপর কিছুটা কন্ট্রোল, আমরা কন্ট্রোল করতেছি এআই কে, আমাদের কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছে, এআই কিভাবে কাজ করবে সেটা আমরা আমরা ঠিক করতেছি। তার মানে কি? এআই এর যে প্রসেস, এআই এর যে প্রসেস সেটার সাথে কি আমাদেরকে ইনভলভ করতেছে না? মানুষকে যখন এআই এর উপর কিছু কন্ট্রোল দিচ্ছে, সে কি অলরেডি ওই এআই এর কাজটা করতেছে না? মানুষকে যখন কিছুটা রেসপন্সিবিলিটি দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, মানুষ কি ওই জিনিসটা সলভ করতেছে না? মানুষই তো এআই কে কন্ট্রোল করতেছে, মানুষ এআই কে দিয়ে কাজ করাচ্ছে। তাহলে কি এআই প্রসেসে তারা অলরেডি মানুষকে ইনভলভ করে ফেলছে না? আর ইনভলভ করলে কি হবে? ইনভলভ করলে কি হবে? কুড অলসো ইমপ্রুভ ট্রাস্ট,
যদি আমাদেরকে এআই প্রসেসে ইনভলভ করে, আমাদের কিছু কন্ট্রোল দেয়, কিছু রেসপন্সিবিলিটি দেয়, তাহলে আমরা এআই এর উপর আমাদের ট্রাস্ট বাড়াবো। এআই মানুষের থেকে শিখতে পারবে। যে অ্যাডভান্টেজগুলো কি কি? আমরা ট্রাস্ট আরো বেশি ট্রাস্ট করব। এআই আমাদের থেকে শিখতে পারবে এবং আমরা এআই কে আমাদের লাইফে অ্যাকসেপ্ট করব। আমরা এআই এর উপর ট্রাস্ট পাবো। এআই আমাদের থেকে শিখতে পারবে। আমরা এআই কে আমাদের লাইফে অ্যাকসেপ্ট করার জন্য ইচ্ছুক হব। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ যদি আমাদেরকে ইনভলভ করে। যদি আমাদেরকে এআই প্রসেসে ইনভলভ করে, আমাদের কিছু কন্ট্রোল দেয়, আমাদের কিছু রেসপন্সিবিলিটি দেয়, তখন আমরা এআই এর উপর আমাদের ট্রাস্ট বাড়বে। এআই আমাদের থেকে শিখতে পারবে এবং আমরা এআই কে আমাদের লাইফে অ্যাকসেপ্ট করবো। এগুলো সবই অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। এটা সবচেয়ে কঠিন একটা ম্যাচিং হেডিং কোয়েশ্চেন ছিল, সবচেয়ে কঠিন। বুঝছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাহমিদা হিমি আপু বলছেন বিটা। আচ্ছা, বিটা তাহলে আমরা পুরোটা পড়ি চলেন। বিটা আমরা যেহেতু ইয়া হয়েছে, আমরা পুরোটা পড়ে ফেলি চলেন। আচ্ছা, সব একটু ইয়া করে আমি আবার ক্লিন করে আসি। বিটা একটু পড়ি চলেন। ওই যে ওয়াটসন ফর অঙ্কোলজি কি, আইবিএম এর একটা সুপার কম্পিউটার প্রোগ্রাম। সেটা কি করছে? প্রমোট দিস প্রোগ্রাম টু ক্যান্সার ডক্টরস ওয়াজ আ পিআর ডিজাস্টার। তারা ক্যান্সার ডক্টরদের কাছে প্রমোট করতে গেছিল, একটা পিআর ডিজাস্টার হয়ে বসে আছে। পাবলিক রিলেশনশিপ তো ইমপ্রুভ করে নাই, উল্টারও বিপর্যয় ঘটায় দিছে। দ্য এআই promised to deliver top quality recommendations on the treatment of 12 cancers that accounted for 80% of the world's cases. পৃথিবীর যত ক্যান্সার আছে তার 80% ক্যান্সারের যে মেইনিয়া, পৃথিবীতে যতগুলো ক্যান্সারের কেস আছে তার 80% হচ্ছে 12টা ক্যান্সার। মানে 12 রকমের ক্যান্সার হচ্ছে 80% কেস। এগুলোই সবচেয়ে কমন ক্যান্সার। তো সেই ক্যান্সারের ট্রিটমেন্টের উপর কিছু টপ কোয়ালিটি রেকমেন্ডেশন দেওয়ার কথা ছিল এই প্রোগ্রামের। তার মানে এই প্রোগ্রামটা আমাদেরকে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য টপ কোয়ালিটি রেকমেন্ডেশন, এআই আমাকে বলে দিবে যে কি ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে। সে আমাকে প্রেসক্রিপশন দিবে, সে আমাকে গাইডেন্স দিবে, সে রেকমেন্ড করবে যে তোমরা এটা করো, এই মেডিসিন দাও, এই থেরাপি দাও, এটা করো। বাট when doctors first interacted with ওয়াটসন, ডক্টররা যখন প্রথম ওয়াটসনের সাথে কাজ করলেন, they found themselves in a rather difficult situation. মনে গেছেন হায় হায়, কাজ করতে গিয়ে তো বিপদে পড়ছি। On the one hand, if Watson provided guidance about a treatment, ওয়াটসন যদি একটা গাইডেন্স দিত, একটা ট্রিটমেন্টের ব্যাপারে যদি একটা গাইডেন্স দিত, দ্যাট কোইনসাইডেড উইথ দেয়ার ওন ওপিনিয়ন্স। কথার কথা, একটা পেশেন্ট আসছে, তার হাতে একটা টিউমার আছে, হাতের উপর একটা টিউমার আছে। এখন ডক্টর এটা দেখে, ডক্টর একটা অবজারভেশন দিছে যে ভাই, আপনার টিউমারটা মনে হয় এমন কিছু, আপনাকে এটা করতে হবে। ওয়াটসনও সেটার ব্যাপারে একই কথা বলছে। কোইনসাইড মানে হচ্ছে কাকতালীয় ভাবে মিলে যাওয়া বা একদম সেম হওয়া, সিমিলার হওয়া। কোইনসাইড মানে, শুনছে না কোইন্সিডেন্স? কোইন্সিডেন্স মানে কাকতালীয়। তো ওয়াটসন যদি এমন একটা রেকমেন্ডেশন দিত যেটি কিনা ডক্টরের নিজের ওপিনিয়নের সাথে মিলে যাইতো, তাহলে ফিজিশিয়ানস ডিড নট সি মাচ পয়েন্ট ইন ওয়াটসনস রেকমেন্ডেশনস। ফিজিশিয়ানস ডিড নট সি মাচ পয়েন্ট ইন ওয়াটসনস রেকমেন্ডেশন। ডাক্তার বলতেছে ভাই, আমিও তো টিউমার দেখে এটা বলতে পারি, তাইলে আর ওয়াটসনের রেকমেন্ডেশন নিয়ে আমি কি করব? আমি পেশেন্টের টিউমার দেখে বলতেছি যে ব্যাপারটা মনে হয় এটা, ওয়াটসনও সেম কথা বলছে, তাহলে আমি ওয়াটসনকে কোন দুঃখে কাজে লাগাচ্ছি? ওয়াটসন তো আমি যা বলি সেটাই বলে, আমার থেকে ভিন্ন কি বলে? দ্য সুপার কম্পিউটার ওয়াজ সিম্পলি টেলিং দেম হোয়াট দে অলরেডি নো।
সুপার কম্পিউটারটা তাদেরকে ওইটাই বলতেছিল যেটা তারা অলরেডি জানে। ডাক্তাররা যে বিষয়টা জানে সেইটাই তাদেরকে বলতেছিল। অ্যান্ড দিস রেকমেন্ডেশনস ডিড নট চেঞ্জ দি অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। তো ওয়াটসনের রেকমেন্ডেশনে তো কোনো ট্রিটমেন্টে চেঞ্জ আসেনি। ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করতো, ওয়াটসন তো সেটাকে কোনো নতুন রেকমেন্ডেশন দিতে পারেনি। ওয়াটসনটাই তো এআই। হ্যাঁ হ্যাঁ, এই যে তো শুরুতেই বলছি, ওয়াটসন হচ্ছে একটা সুপার কম্পিউটার প্রোগ্রাম। এই যে আবার বলেছে না, দ্য এআই। ওয়াটসন তো একটা সুপার কম্পিউটার এআই প্রোগ্রাম। আচ্ছা, এই যে এআই প্রোগ্রাম না, এটা মানে তো সেটা একটা এআই অ্যাপ্লিকেশন অথবা এআই ইনোভেশন। একটা এআই প্রোগ্রাম মানে সেটা একটা, সেটার সিনোনিম হইতে পারে এআই ইনোভেশন অথবা এআই অ্যাপ্লিকেশন। তো অন দি আদার হ্যান্ড, ইফ ওয়াটসন জেনারেটেড a recommendation that contradicted the expert's opinion, ওয়াটসন যদি এমন কোনো প্রেসক্রিপশন দিত যেটা ডাক্তারদের কথার চেয়ে ভিন্ন, ডাক্তারদের কথার সাথে সাংঘর্ষিক হচ্ছে, ডক্টরস would typically conclude that ওয়াটসন wasn't competent। ডাক্তাররা দেখতেছে যে আমি যেটা বলি, ওয়াটসন যদি সেটাই বলে, তাইলে এই সফটওয়্যার আমি কেন ইউজ করতেছি, সে তো আমার কথাই বলে। আবার ডাক্তার যদি দেখতো আমি বলছি এটা, বাট ওয়াটসন বলছে ভিন্ন কথা, তখন ডাক্তার বলতো হাই হাই, এই মেশিন তো উল্টাপাল্টা রেকমেন্ডেশন দেয়। আমার কাছে মনে হচ্ছে এটা এই কেস, মেশিন বলতেছে উল্টা, এআই এর সমস্যা আছে, এআই কাজ করে না, এআই একটা আকাজের জিনিস। মানে ওরা ওই সফটওয়্যারকে বিশ্বাস করতে পারতেছে না। অ্যান্ড দ্য মেশিন wouldn't be able to explain why its treatment was plausible। ওয়াটসনটা এটাও ব্যাখ্যা করতে পারতো না যে তার ট্রিটমেন্টটা কেন বাস্তবসম্মত। সে যে বলছে, ডাক্তার বলছে আপনি খাবেন ওষুধ মেডিসিন, ওয়াটসন বলছে আপনি নেবেন কেমোথেরাপি, আপনার কেমোথেরাপি লাগবে। কেন কেমোথেরাপি লাগবে সেটা সে এক্সপ্লেইন করতে পারতেছে না। তো ডক্টর দেখছে কিরে, আমি তো বলছি মেডিসিন খাইলে ঠিক হয়ে যাবে, আর ওয়াটসন বলতেছে কেমোথেরাপি লাগবে। ওয়াটসন তো অনেক বেশি বলে ফেলছে। এই এই মেশিনটার সমস্যা আছে, এই সফটওয়্যারটা উল্টাপাল্টা কথাবার্তা বলে। এবং সফটওয়্যারটা আবার ব্যাখ্যা করতে পারে না যে সে যে ট্রিটমেন্টটা রেকমেন্ড করছে সেটা কেন, কেন ভালো, বা সেটা কেন করতে হবে সেটাও সে ব্যাখ্যা করতে পারে না। বিকজ its machine learning algorithms were simply too complex to be fully understood by humans। সে এমন ভাবে, তার যে অ্যালগোরিদম সে যেভাবে কাজ করে সেটা এত কমপ্লেক্স যেটা মানুষও পুরোপুরিভাবে বুঝে না। কনসিকুয়েন্টলি এর পরিণামে, দিস হ্যাজ কজড ইভেন মোর সাসপিশন অ্যান্ড ডিসবিলিভ। এর কারণে কি হয়েছে, আরো বেশি সন্দেহ বাড়ছে, আরো বেশি অবিশ্বাস বাড়ছে, লিডিং many doctors to ignore the seemingly outlandish AI recommendations and stick to their own expertise। এর কারণে ওয়াটসনের প্রতি মানুষের সন্দেহ বাড়ছে, অবিশ্বাস বাড়ছে। ডাক্তাররা ওর সব ইয়াটিয়া, ও যেসব রেকমেন্ডেশন দিত সবগুলোকে ইগনোর করে বসে ভাই বাদ দাও, আমরা আমাদের দিকেই ফোকাস করি, আমরা যে আমাদের যে এক্সপার্টিস আছে সেটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করব, ওয়াটসনের সাহায্য লাগবে না। এখন বুঝছেন যে এআই ইনোভেশন, এটার ব্যাপারে যে ব্যাপক হারে অবিশ্বাস ছড়াইছে, ডিস্ট্রাস্ট। কারণ এটা কাজ করতে পারতেছিল না, সেটা একটা পিআর ডিজাস্টার ঘটাইছে, এটার ব্যাপারে সাসপিশন আসছে, ডিসবিলিভ আসছে। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের ম্যাচিং হেডিংস, যেটা কিনা আমাদের আসেই, বাংলাদেশের পরীক্ষাতে আসে। এবং জিনিসটা যদি আপনি টেকনিক্যালি সলভ করেন, খুব সুন্দর কম সময়ে সলভ করতে পারবেন। যদি আপনি স্ট্র্যাটেজি না থাকে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। এই যে দেখছেন আমি পুরো প্যারাগ্রাফ পড়তে কতক্ষণ সময় লাগছে, পুরো প্যারাগ্রাফ পড়তে অনেকক্ষণ সময় লাগছে। তো আপনি টাইম বাঁচাইতে হবে, যেহেতু আপনার পরীক্ষা, টাইম ম্যানেজমেন্ট খুব ক্রুশাল একটা স্কিল। আপনাকে টাইম সেভ করতে হবে, স্ট্র্যাটেজি কাজে লাগাইতে হবে, সুন্দর করে আপনাকে সলভ করতে হবে।